আর মাত্র একদিন, রাত পেরোলেই যাবতীয় অপেক্ষার অবসান। শনিবার এসআইআর এর রেজাল্ট আউট, প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকায় কত নাম থাকবে, কত নাম বাদ যাবে, মুখে মুখে ফিরছে সেই প্রশ্ন। চলছে नाना जल्पना। सुपरस्त हम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। এখন সবাই জানতে চাইছেন এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নামটা কিভাবে খুঁজবেন। এটা দুভাবে দেখা যাবে। প্রথমত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, দ্বিতীয়ত নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ থেকে। প্রথমেই আমরা দেখে নেব নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন। শনিবার দিন ভোটার তালিকার ফাইনাল লিস্ট বেরোবে এবং সেক্ষেত্রে কার নাম থাকবে কার নাম থাকবে না সেই নিয়ে অনেকের মধ্যে আরো দোলাচলা রয়েছে। আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা কিভাবে দেখবেন, খুব সহজভাবে দেখার বিষয়টা আমরা জেনে নেব কসবা বিধানসভা কেন্দ্রের বিএলও অমিতাভ বসুর কাছ থেকে। খুব সহজে আমরা যেটা বুঝে নিতে পারি যে গুগলে আমরা যদি একটা ইলেকটোরাল সার্চ করি, ইলেকটোরাল রোল এই কথাটা যদি আমরা গুগলে লিখি, তাহলে দেখুন ইলেকটোরাল রোল আমি লিখেছি, তার সঙ্গে সঙ্গে সার্চ ইঞ্জিন আমাকে সার্চ ইন ইলেকটোরাল রোল বলে একটা অপশন বের করে দিচ্ছে। এটা সবসময় প্রথমেই আসে, এখন যেহেতু সব মানুষই এটা দেখতে চাইছেন। আমরা এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা প্রথম যে পেজটা পাবো সেখানে দেখুন লেখা আছে সার্চ ইন ইলেকটোরাল রোল। সেখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল। এপিক এবং মোবাইল এই দুটো দিয়ে খুঁজে পাওয়াটাই সব থেকে সহজ। ভোটার কার্ড বা এপিক নম্বর, ভোটারের বিস্তারিত তথ্য এবং মোবাইল নম্বর দিয়ে ওয়েবসাইটে এই তিনটে উপায়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম খুঁজতে হবে। প্রথমে দেখে নিন এপিক দিয়ে নাম খুঁজতে চাইলে কি করতে হবে। সার্চ বাই এপিক এইটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। যে মানুষ অলরেডি আমাদের যাদের হাতে এপিক রয়ে গিয়েছে আছে তারা নিজেদের এপিক এখানে পুট করতে পারবেন। আমরা একটা এপিক এইভাবে পুট করলাম, তাহলে আমরা দেখতে পারবো এখানে এপিক একটা সংখ্যা এবং অ্যালফাবেট তার কম্বিনেশনে এপিক। এবারে আমাদের রাজ্যটা চুজ করতে হবে। আমরা পশ্চিমবঙ্গের এসআইআর এর রেসপেক্টে যেহেতু দেখতে চাইছি, তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল এটা ক্লিক করব। এরপরেতে স্টেটটাকে ক্লিক করব। তারপরে তো এখানে একটা ক্যাপচা বলে বস্তু থাকে, সেই ক্যাপচাটা যথাযথভাবে পুট করতে হবে। যেহেতু এটা কেস সেন্সিটিভ, তাই ক্যাপিটাল লেটার আছে না স্মল লেটার আছে সেটা দেখানোটা খুব জরুরি। সাধারণ মানুষকে আমি এটা বলতে চাইবো। এবং আমরা এখানেতে আমাদের ক্যাপচাটা পুট করব। আমরা ক্যাপচা পেয়ে গেছি, এবার সেই অনুসারে আমরা সার্চ মারব। সার্চ মারলেই তার একটা প্রত্যেক এপিকের এগেইনস্টে একটাই রেজাল্ট দেখাবে, অর্থাৎ যিনি ভোটার তার নাম চলে এলো। হ্যাঁ, ভোটারের বিস্তারিত তথ্য দিয়ে কিভাবে সার্চ করবেন। সার্চ বাই এপিক এবং মোবাইল নাম্বারের সাহায্যে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু সার্চ বাই ডিটেলস এই অপশনটা দিয়েও কেউ একজন তার নাম তালিকাভুক্ত রয়েছে কি না সেটা দেখতে পান। আমি সেটা একবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সার্চ বাই ডিটেলস দেখলেই প্রথমেই দেখাবে সিলেক্ট ইউর স্টেট। তাহলে আমাকে প্রথমে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এটা আমাকে দেখতে হবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্ট ইংলিশ থাকে, আমি তাই এটা এই অবস্থাতেই রাখলাম। সেখানে ব্যক্তি তার নিজের নাম দিতে পারবেন। তারপরেতে তার নামের পাশাপাশি তার ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্মের তারিখ, তার পাশাপাশি তার এজ, এখানে এটাকে ক্লিক করতে হবে সিলেক্ট ইউর এজ বলে। সেখানে তার যা বয়স সেই বয়স এই মুহূর্তে সেইটা তিনি দেবেন। এছাড়া তিনি তার একটা রিলেটিভের নেম দেবেন, যেটা ম্যান্ডেটারি ফিল্ড। কারণ আমরা সবসময় দেখি ভোটার লিস্টেতে, বিশেষ করে যখন আমরা যে তালিকাটা বেরোয় সেখানে তার সাধারণত আমি পিতার নাম হিসেবে পাই, সেই জন্য আমি পিতাকেই রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরছি। তার পিতার নামই তার নামের পাশে থাকার কথা, অথবা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় স্বামীর নাম থাকে। তাহলে সেক্ষেত্রে মহিলা তার স্বামীর নাম তার ভোটার লিস্টে থাকে অনেক সময় তার ডান দিকেতে, যে নির্বাচকের সঙ্গে পিতার সম্পর্ক হিসেবে তিনি আছেন না স্বামীর সম্পর্কে তিনি আছেন, সেইটা রিলেটিভের নেমের জায়গায় দিতে হবে। এবং সেই রিলেটিভের ক্ষেত্রেও জেন্ডার তার ডেট অফ বার্থ বা এজ আমরা দিলাম। এছাড়া তার পাশাপাশি তিনি পুরুষ না মহিলা অথবা তৃতীয় লিঙ্গ, সেই যে কোনো একটি জায়গায় তিনি ক্লিক করবেন। তারপরেতে তার ডিস্ট্রিক্ট অর্থাৎ তিনি কোথাকার বাসিন্দা সেইটা, যেমন আমরা এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা কসবা বিধানসভা তার অন্তর্ভুক্ত, ফলত এখানে আমার ডিস্ট্রিক্টে দক্ষিণ 24 পরগনা বা সাউথ 24 পরগনা আমাকে দেখাতে হবে। আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমরা কসবার, তাহলে আমাদের এখানে 149 কসবা, সেইটাকে সিলেক্ট করলে আর ক্যাপচাটা দিয়ে এন্টার করলেই তিনি আবার সেই তার নাম তালিকাভুক্ত হচ্ছে কিনা এটা দেখতে পারবেন। মোবাইল নম্বর দিয়ে সার্চের ক্ষেত্রে কি করতে হবে।
সার্চ বাই মোবাইল এই হচ্ছে আমাদের অপশান। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে আমার ভোটার যে আমাদের যে এপিক, সেই এপিক নিশ্চিতভাবেই আধারের সঙ্গে রিলেট করা রয়েছে, কারণ ইতিপূর্বে আমরা এটা দেখেছি, এবং সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বারই আমার অথেন্টিকেশন হিসেবে কাজ করবে। তাই আমরা প্রথমে স্টেটটা সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল দিলাম। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা জানি নর্মালি এটা ইংরেজিতে রয়েছে, আমরা সেটাই দিলাম। এরপর আমরা যদি একটা নাম্বার দিই তাহলে আমরা সেই নাম্বারের ভিত্তিতে দেখতে পারবো। আমি দেখছি এটা দিয়ে যদি দেখা যায় আমরা একবার করে দেখে নেব। এখানেও একটা ক্যাপচা থাকবে, এখানে একটা সেন্ড ওটিপি হবে। সম্ভবত এই নাম্বারটা আমার ইয়ে করেছি, যে নাম্বারটাতে রেজিস্টার করা থাকবে আমরা সেই রেজিস্টার নাম্বারটাতে এটা দেখতে পারবো। যারা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ থেকে সার্চ করবেন তাদের ক্ষেত্রে প্রথমে প্লে স্টোর থেকে ইসিআই নেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর এই অ্যাপের নাম খুঁজবেন কি করে? ঠিক যেরকম এখানে ছিল সেই একইভাবে আমরা যদি এই অ্যাপের মধ্যে দিয়ে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট বলে চতুর্থ ডান দিক থেকে যদি আমরা দেখি, এই যে আমি ক্লিক করলাম এবং সেখানে একটা এপিক নাম্বার আমরা দেয়া, এবং সেই এপিক নাম্বারে সার্চ করলাম এবং সেই একইভাবে এটি চলে আসবে। অ্যাপ্রুভ বা ডিলিট বা বিচারাধীন রয়েছে কিনা সেটা বিষয়টা সামনে আসবে। অল পলিটিক্যাল পার্টিজ 8 রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ সিও অফিস থেকে পেন ড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিজ রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিস। অ্যান্ড ডিও এসডিও অফিস, ডিও অফিস, বিডিও অফিস ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল ডু অ্যাক্সেস দ্যাট। এছাড়া আপনার দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে, ইসিআই নেটে ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে ওটা। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। আর ডিপেন্ড করে যদি কোনো ইআরও অফিস একদম কাছেই আছে ওখান থেকে অফলাইন দেখতে পারবে, যদি অনলাইন দেখতে চাইবে অনলাইন সাপোজ দুটো সময় এসে যাবে ওটা দেখতে পারবে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তবে এটাই একমাত্র তালিকা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজ করছেন। এই প্রক্রিয়া চলবে, সেই মতো অতিরিক্ত তালিকাও প্রকাশিত হতে থাকবে। গত কয়েক মাস ধরে এসআইআর নিয়ে চলছে প্রবল টানাপোড়েন। অবশেষে শনিবার তার ফাইনাল রেজাল্ট। শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় এখনো 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে 7,66,00,000 ভোটার ছিল। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ পড়েছে, অর্থাৎ এখন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7,08,00,000। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে তাতেই 7,08,00,000 নামই থাকছে। 7.08 বেরোবে, কিন্তু নিশ্চয়ই যে ফর্ম 6 যে নিষ্পত্তি হয়েছে মাঝখানে, ফর্ম 6 যেটা অ্যাড হয়েছে ওটা ফিগার অ্যাড হবে। ফর্ম 7 কিছু কম হয়েছে ওটা মাইনাস হবে। আপনার ফর্ম 6 অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। আর যে পুরানো রোল থেকে আপনার ডিলিট হয়েছে ওখানে লেখা হবে ডিলিটেড। আর যে আপনার সুপ্রিম কোর্টে যে অর্ডার হয়েছে, এরকম তো কোনোদিন আগে রোল তৈরি হয়নি, যেখানে এডুকেশন হচ্ছে ওখানে লেখা হবে আন্ডার এডুকেশন। অর্থাৎ ভোটার তালিকায় ভাগ করা থাকছে ক্যাটাগরি। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে, আর প্রায় 60 লক্ষ যাদের নথি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন তাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে। এরপর যত আবেদনের নিষ্পত্তি হবে তাদের নাম পৃথক সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে ঢুকে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে, অ্যান্ড যে भी আপনার लोग एलिजिबल হবে to vote as per RP Act up to last date of nomination, those will be deemed to be final list. অর্থাৎ শনিবার প্রকাশিত তালিকাই একমাত্র তালিকা নয়, এরপরও নাম যুক্ত হতে থাকবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে। এর মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের একদিন আগেও তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতোড়। বিজেপি এটাই বলছে, আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে
বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা। 58 লক্ষ নাম ফর্ম ফিল আপে বাদ চলে গেছে, তারপরেও 1.5 কোটি লোককে নোটিশ করা হয়েছে। তার মধ্যে 50 লক্ষ লোক আসেনি, মানে 1 কোটি 15 লক্ষ নাম তো গেলই। এরপরে যে নাম বাদ চাচ্ছে তার থেকেও বাদ যেতে পারে। বাকি ডিসপুটেড যেটা আছে ধীরে ধীরে সমাধান হবে, সাপ্লিমেন্টারি লিস্টে এসে যাবে। যাদের কাছে বৈধ ডকুমেন্ট আছে তারা কেউ বাদ যাবে না, তারা ভোটার হিসেবে ভোট দেবে। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, সেখানে এক, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। আর 2, ওই রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। তো এখন যদি কোনো বৈধ ভোটারকে কোনো একটা, তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তা তিনি প্রতিবাদ করবেন না? এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপের আবহে তৈরি রয়েছে পুলিশও। আমরা পুলিশের পক্ষ থেকে একদম সজাগ আছি, জন্য কোন ভুল ভ্রান্তি না হয়, কোনো এরকম রুমার্স না ছাড়াই আমরা কিন্তু চেষ্টা করছি, জন্য সবাই জানে কি এই যে প্রসেস চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, দে আর কিপিং ট্র্যাক অফ এভরিথিং। আমরা ইনশিওর করব, আমরা পুরো জায়গায় প্রপার ডিপ্লয়মেন্ট রাখবো, যেন পাবলিকে কোনো অসুবিধা না হয়। শনিবার এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, আর তারপরই যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। ভোটের আজ অবশ্য এখনই পুরো দস্তুর টের পাওয়া যাচ্ছে। এমনকি নজিরবিহীনভাবে এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বাহিনী নিয়ে শুরু হয়ে গেল বাকযুদ্ধ। পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্য। কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত। শুক্রবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নদিয়ার তাহেরপুরে পৌঁছে গেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর সেদিনই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ঝাঁটাপেটা করার দাবাই শোনা গেল বাসন্তীর তৃণমূল বিধায়কের মুখে। কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের ওপরে তারা অবৈধ বা বেআইনিভাবে যদি অত্যাচার করার চেষ্টা করে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্য। ঝাঁটাপেটা করবে যদি অন্যায়ভাবে সেন্ট্রাল ফোর্স যদি মারে, আমাদের গায়ে হাত দেয় সাধারণ নাগরিকদের। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাকযুদ্ধ এ রাজ্যের নতুন নয়, এবারও তার ব্যতিক্রম হলো না। এই রাষ্ট্রীয় সন্ত্রাস শব্দটি পশ্চিমবঙ্গে হচ্ছে বামপন্থীদের তৈরি করা, বামপন্থীদের সৃষ্টি করা, তাদের দ্বারা ব্যবহৃত একটি শব্দ। আমরা বলি না যে তৃণমূল কংগ্রেসের সরকার নামে চলছে, আদপে এটি বামপন্থীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। এবং এইভাবে কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত, তাদেরকে যেন ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত, ভোটের প্রচারে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত। শ্যামল মণ্ডল যেখানকার বিধায়ক, সেই বাসন্তী কেন্দ্র পড়ছে বারুইপুর পুলিশ জেলার মধ্যে। প্রথম ধাপে বারুইপুর পুলিশ জেলায় শনিবার থেকে মোতায়েন করা হবে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর তারা মাঠে নামার আগেই হুমকি হুঁশিয়ারি দিয়ে রাখলেন খোদ স্থানীয় বিধায়ক। নির্বাচন ঘোষণার 20-22 দিন আগে যে পাঠাচ্ছে, তার মানে একটা গভীর চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। যদি তারা পায়ের ওপর পা তুলে দিয়ে অন্যায়ভাবে যদি আক্রমণ করার চেষ্টা করে, যদি বিনা কারণে যদি অছিলায় বিনা কারণে যদি তারা হেনস্থা করার চেষ্টা করে, তাহলে মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে। তৃণমূল ভয় পাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এলে পরে ওদের ছাপ্পা মারাটা হবে না, ছাপ্পা বন্ধ হয়ে যাবে, সেই জন্য এরকম করছে। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মারতে এলে কেন্দ্রীয় বাহিনী কি করে বসে থাকবে নাকি? কেন্দ্রীয় বাহিনী যা মারার মারবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনৈতিক দরজার পারদ যেভাবে চড়ছে, তা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, এরপর ভোটের সময় কি হবে? শনিবার প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে শুক্রবারই প্রথম ধাপে রাজ্যে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকবে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনা নিরিখে দক্ষিণ 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পুরো অর্ধেক।
বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলা মিলিয়ে এই জেলায় মোতায়েন করা হচ্ছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব নয়, সেই জন্য তারা নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নিয়েছে যে সেন্ট্রাল ফোর্স পাঠাবে। সেন্ট্রাল ফোর্স 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, হুমকি দিতে হয় কাল এর বাড়ি ও যাবে, ওর বাড়ি ও যাবে। কখনো বলতে হয় বাংলা টাকা আটকে রেখে দেখিয়ে দেবো, কখনো বলতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আরে থাকবে, আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তারপর হারবেন। কলকাতায় মোতায়েন করা হচ্ছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে মোট 16 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। এর পাশাপাশি 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে এভাবে কেন্দ্রীয় বাহিনীর আসাটা কার্যত নজিরবিহীন। কিন্তু নানা মহলে প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হবে তো? আমাদের রাজ্যে গত কয়েকটা নির্বাচন আমি সেনাবাহিনীর থেকে রিটায়ার হওয়ার পরে যেটা দেখেছি নিজের চোখে, সেখানে কেন্দ্র বাহিনী আসে কিন্তু তার যথাযথ প্রয়োগ হয় না। কেন্দ্র বাহিনী আসার উদ্দেশ্যটা হলো যে সাধারণ ভোটারদের মনে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করা, যে তারা নির্ভয়ে গিয়ে নিজের ভোটটা নিজের মতো করে দিতে পারবে। কিন্তু দেখা যায় কেন্দ্র বাহিনী যখন আসছে তাদের নিয়ে সোজা নিয়ন্ত্রণটা চলে যায় রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের মতো বাহিনীদের হাতে। আর আমরা চোখের সামনে দেখি, আর আমি বিশেষ করে আমি এই কেন্দ্র বাহিনী প্রয়োগের পরিকল্পনায় আমি পাঞ্জাবেই ছিলাম ভোটের সময়, জম্মু কাশ্মীরেও দেখেছি। এদের প্রয়োগ নীতিটা একটু অন্যরকম হওয়া উচিত, যেটা আমাদের রাজ্যে দেখা যায় না। আমাদের রাজ্যে কি হয়, যখনই কেন্দ্র বাহিনী আসছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন এখন বলছে 400 কোম্পানি আসছে, 400 কোম্পানি আসছে মানে ধরুন 400 মানে ইন্টু 100, 40,000, 35,000 থেকে 40,000 ট্রুপস আসছে। এখন এই 400 কোম্পানির মধ্যে কেন্দ্র বাহিনীর ন্যূনতম গেজেটেড অফিসার র্যাঙ্কের লোক, যেটা ডিএসপি বা অ্যাডিশনাল এসপি সমতুল্য, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং ডেপুটি কমান্ডান্টের সেই অফিসাররা আসে, তারা কোথায় থাকে? তাদের রাস্তাঘাটে কোথাও দেখা যায় না। তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব থাকে, তার বাহিনীকে ঠিকমতো প্রয়োগ করা হচ্ছে কিনা সেটা দেখার। এরা শোনা যায় রাজ্য সরকারের আতিথেয়তায় এরা বিভিন্ন জায়গায় বিশ্রাম নেয়, এদের রাস্তাঘাটে দেখা যায় না। যখন রাজ্য ইলেকশন হচ্ছিল, আমি নিজে বিএসএফ এর আইজির অফিসে গিয়ে এইটা নিয়ে যখন কথা বলি, তারা বলেছিল না আমরা এইটা থেকে করব, এবং সেইটা ওরা করবে বলে কথা দিয়েছিল, করেছিল কিছুটা, যার জন্য নিউ টাউন আর সল্টলেকে ইলেকশনটা ঠিক মতো হয়েছিল। কেন্দ্র বাহিনীর আলাদা একটা কন্ট্রোল সেন্টার থাকা উচিত, যেটাকে বলি আমরা অবসলো, সেটা ওদের থাকে না। এখন কেন্দ্র বাহিনীর লোক আসছে, এদের নিয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার অধিকারীদের আন্ডারে ওদের কনস্টেবলদের, পুলিশের হাবলদার থেকে শুরু করে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে এদের বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে আর এদের বিশ্রাম করাচ্ছে। এই অবস্থায় কেন্দ্র বাহিনীর যারা কিউআরটি, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেই কিউআরটি ঘোরাফেরা দেখা যায় না। যখন একজন নির্বাচনী প্রার্থীকে ঘেরাও করে রাখে গ্রামের লোকেরা, ফাঁকে বসে থাকতে 2 ঘন্টা 3 ঘন্টা কিউআরটি আসার জন্য, যেখানে কিউআরটি সবসময় ঘুরে বেড়াবে, সেটা এরা করে না। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় বাহিনীর কাছে এইসব জায়গা অচেনা, তাই তাদের নির্ভর করতে হয় পুলিশের ওপর। আর ভোট ঘোষণার আগে অবধি রাজ্যের আইন শৃঙ্খলাও রাজ্য সরকারের হাতে। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে ব্যবহার করা হবে তো? বিগত দিনগুলোতে যখন কেন্দ্রীয় বাহিনী এসছে, আমরা দেখেছি 2018 থেকে দেখেছি, 2019-এ দেখেছি, 2021-এ দেখেছি, 2023-এ দেখেছি, 2024-এ দেখেছি। দেখো, কেন্দ্রীয় ফোর্সের কিন্তু খুব একটা এফেক্টিভনেস আমরা দেখিনি, কখনো দেখিনি।
কখনো শুনেছি তারা গাছতলায় অন দ্য পিক আওয়ার্স অফ দ্য পোলিং ডে আমরা দেখেছি গাছতলায় বিশ্রাম করছে। কখনো দেখেছি যে প্রিপোল ডেজে তারা হাজারদুয়ারি বেড়াতে গেছে এইরকম ভাবে। এবং খালি তাই না, P-1 ডেতে পর্যন্ত দেখছি স্থানীয় লোকেরা শাসক দলের হয়ে যারা কাজ করে তারা রান্নাবান্না করে খাওয়াচ্ছে তাদের, এ ঘটনাও আমরা দেখেছি। সুতরাং তাদের ইনএফেক্টিভ করে রাখা হয়েছিল, তাদের মানে বাই অ্যান্ড লার্জ অফ নো ইউজ। এটাকে এফেক্টিভলি যদি করতে হয় তাহলে কিন্তু আবার তোমাকে সেন্সিটিভিটি অ্যাসার্টেন করতে হবে। সেন্সিটিভিটি অ্যাসার্টেন তুমি কি করে করবে? দেখো, সেন্সিটিভিটি অ্যাসার্টেন করতে গেলে তোমার প্রথমে করতে হবে লেস সেন্সিটিভ এরিয়া কোনগুলো, সেন্সিটিভ এরিয়াগুলো কোনটা, হাইপার সেন্সিটিভ এরিয়াগুলো কিসের ওপরে করবে। দেখো যে বিগত নির্বাচনগুলোতে যেখানে ক্যাজুয়ালিটি বেশি হয়েছে, যেখানে মার্ডার হয়েছে, যেখানে মারপিট হয়েছে, যেখানে অ্যাসাল্ট হয়েছে, যেখানে রায়োটিং কেসেস হয়েছে, সেই সব জায়গাগুলোকে তোমাকে নির্বাচন করতে হবে। 2 নম্বর হচ্ছে যেখানে SC ST এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরা বেশি থাকেন, তাদের সুরক্ষার জন্য, এবং তারা সহজে ভীত হয়, তাদের টেরোরাইজ করা হয়, সেটা দেখতে হবে। ম্যাক্সিমাম ওয়ারেন্ট স্পেন্ডিং যেখানে, মানে ওয়ারেন্টস অফ অ্যারেস্ট, মাসের পর মাস, বছরের পর বছর ওয়ারেন্ট স্পেন্ডিং রয়েছে, তারপরে তার প্রোক্লামেশনও আনা হয় না, তাকে প্রোক্লেম অফেন্ডার বলে ডিক্লেয়ারও করা হয় না, অ্যাটাচমেন্টও তার প্রপার্টি করা হয় না, সুতরাং কোনো ভয় ডর থাকে না। খালি তাই নয়, তোমার দেখো যে সমস্ত জায়গায় দাগিরা রয়েছে, যে সমস্ত জায়গায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অ্যাট লার্জ মানে অবাধে চলছে, সেই সমস্ত জায়গায় কোনো অ্যাকশন নেওয়া হয় না, পেন্ডিং ওয়ারেন্টসের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয় না। সেইগুলোর উপর ভিত্তি করে তোমার লেস সেন্সিটিভ, সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ করতে হবে। খালি তাই না, পিপল ডে এবং পোল ডে এবং পোস্ট পোল ডেজে অ্যাজ পার MCC তোমাকে কিন্তু পুরো এন্টায়ার 100 মিটারটাকে একদম পুরো নো ম্যানস এন্ট্রি করে দিতে হবে অ্যাজ পার গাইডলাইন্স অফ MCC, মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী। সুতরাং সেখানটা কিন্তু চরমভাবে গার্ড দিতে, খালি বুথের গেটের সামনে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না। এরপরে 200 মিটারের ওপারে যে বুথগুলো করে রাজনৈতিক দলগুলো, 3 জন বা 4 জনের বেশি কেউ থাকবে না সেখানে প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে, এবং সেখানে দেখা যাবে ওখানে টেরোরাইজ হয়। এবং খালি তাই না, তোমার গ্রাম অঞ্চলে কি হয়, ওই বাইরের যে ওই বুথগুলো যেগুলো হয়, ওখান থেকে গ্রামের ঢোকার যে অঞ্চলটা আছে সেইখানে মোবাইল পেট্রোলিং ইন্ট্রোডিউস করতে হবে, সো দ্যাট পিপল আর নট টেরোরাইজড। কারণ ভোটাররা যারা জানে যে এরা কাকে ভোট দেবে, এদের টেরোরাইজ করে, এরা আসতে চাইলেও আসতে পারে না, মহিলারা আসতে পারে না, বৃদ্ধরা আসতে ভয় পায়, যারা শান্তিকামী মানুষ তারা আসতে ভয় পায়। সুতরাং এটা কিন্তু তোমার রিলিজিয়াসলি করতে গেলে তোমার প্রিভেন্টিভ অ্যারেস্টও করতে হবে। এরপর দফায় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে পশ্চিমবঙ্গে। 10ই মার্চ রাজ্যে এসে পৌঁছবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা লক্ষ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের প্রক্রিয়াও চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কাজ করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। এই অবস্থায় শুক্রবার নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা, এসডিওর দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করা এবং জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ সহ একাধিক অভিযোগ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। যার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন, প্রতিদিন এভাবে আদালতে এলে তো আমাদের পক্ষে মুশকিল। এর আগে এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এবং মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীনভাবে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। সেই মামলার প্রেক্ষিতেই এসআইআর প্রক্রিয়ায় বিচার ব্যবস্থাকে যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে এদিন ফের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আটকে থাকা ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তির জন্য নির্দিষ্ট পদ্ধতি তৈরি করার নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশের পরেও হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। তিনি দাবি করেন, কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হচ্ছে। এসডিওদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেটকেও গ্রহণ করতে বারণ করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং দিচ্ছে কমিশন। বিচারপতি জয়মাল্য বাগচি পাল্টা প্রশ্ন করেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে? এদিন রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে নতুন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কোনটা গোপন দিলাম এটা বলতে হবে না, কে গোপন দিচ্ছে, কখন গোপন দিচ্ছে, কে অ্যালিগেশন দিচ্ছে, আমাকে তো কেউ বলেনি, আমি সিও আছি এখানে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমাদের আগের নির্দেশ দিনের আলোর মতোই স্পষ্ট। দয়া করে ছোট ছোট অজুহাত দিয়ে প্রক্রিয়া আটকে দেবেন না। জুডিশিয়াল অফিসারদের কাজ করতে দিন, তারা জানেন তাদের কি করতে হবে, তারা স্বাধীনভাবে কাজ করবেন, নথির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি প্রধান বিচারপতির নির্দেশ, সুষ্ঠুভাবে কাজ শেষ করার জন্য জুডিশিয়াল অফিসারদের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া নিশ্চিত করতে হবে রাজ্য সরকার এবং বাকি পক্ষদের। ইলেকশন কমিশন সব জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং দিচ্ছে কিভাবে কি হবে, কোন ডকুমেন্ট রিলাই করতে হবে না করতে হবে। ওরালি সুপ্রিম কোর্ট যেটা বললো, সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসাররা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে। কে কি ট্রেনিং দিচ্ছে কি না দিচ্ছে সেটা দেখার দরকার নেই, কিন্তু অ্যাডজুডিকেশন আমাদের অর্ডারে যেসব ডকুমেন্ট রিলাই করেছি আমরা, যা সব ডকুমেন্ট বলেছি সেই অনুযায়ী হবে, যা বলেছে আগে অর্ডারে সেই অনুযায়ী হবে। এর আগেও তো বহুবার গেছে, গিয়ে ওরা দুগালে চাটি খেয়ে নন্দলান হয়ে এসেছে, আবার হবে, কোনো অসুবিধা নেই। এদিন সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্য সরকারের আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ায় মুখ্য সচিবকেও আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় রাখা হয়েছে। চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়, তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে ইয়ের মধ্যে রইল, বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি। আর চিফ সেক্রেটারি একটু তো দেখো। এদিন আদালতে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাপ্লিমেন্টারি ভোটার তালিকাও প্রকাশ করা হবে। গতদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা এতটাই নির্লজ্জ যে ভাবুন, জুডিশিয়ারি অফিসার নিয়োগ হবে। জুডিশিয়ারি অফিসার নিয়োগ হলে সেটা কার কাছে জানাতে হবে? হাইকোর্টের থেকে যদি নিতে হয় বা লোয়ার কোর্ট থেকে নিতে হয়, তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে নিতে হবে, কোর্ট কলেজিয়ামের কাছ থেকে জানতে হবে। সেটা না করে নির্বাচন কমিশন সুমোটো নিজের পছন্দ মতো লোককে টেনে নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই কাজ তো চলতে পারে না। এটা অবশ্যই হওয়া উচিত ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তাকে নলেজে রেখে কোর্ট কলেজিয়ামকে জানিয়ে ইন কনসালটেশন উইথ দ্য অল স্টেক হোল্ডার। আরও মুশকিল হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হচ্ছে না, বাংলার বাড়ির যে নথি সেই নথি গ্রহণ করা হচ্ছে না। আজকে কোন জুডিশিয়াল অফিসারের কোথায় এফিসিয়েন্সি সেটা সবচেয়ে ভালো জানবে সংশ্লিষ্ট কোর্ট কলেজিয়াম। তাদের মতামত না নিয়ে হাইকোর্টের প্রধান, আমরা তো বলছি না যে তৃণমূল কংগ্রেসের বার কাউন্সিলের মতামত নিতে বলছি না, আমরা বলছি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কেন জানবেন না, আমরা বলছি কোর্ট কলেজিয়াম তারা কেন জানবেন না এই বিষয়গুলো। সেটা না করে কার্যত একচেটিয়াভাবে করার অর্থ, কারণ আমাদের ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। এর আগে আমরা কলকাতা হাইকোর্টের বিচারপতিকে দেখেছি বিজেপির টিকিটে প্রার্থী হয়ে লোকসভায় সাংসদ হয়ে যেতে। একাধিক বিচারপতির মন্তব্য এই জল্পনা উস্কে দিয়েছে, কারণ তারা যে রায়ের সঙ্গে মন্তব্য করেছিলেন, পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো গেছে কার্যক্ষেত্রে বাস্তবে উল্টো রায় হয়েছে, অসংখ্য ক্ষেত্রে রয়েছে। তাই রায় সেক্ষেত্রে যে উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা সেটা নিয়েও সংশয়ের অবকাশ রয়েছে। তাই স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াটাকে যদি সুষ্ঠু করে করতে হতো, তাহলে উচিত ছিল মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে লুপে নিয়ে এই কোর্ট ব্যবস্থাটাকে, কলেজিয়াম প্রসেসটাকে সাথে নিয়ে এই কাজটা করা। এটা না করে আবারও তারা মরিয়া প্রমাণ করতে চেষ্টা করলেন যে তারা কিভাবে ভোট চুরি করতে পারবেন, সেই বিষয়টাকে বাঁচিয়ে রাখার জন্য এই কাজ করছেন। আমি আবারও বলছি, সুপ্রিম কোর্ট আজকে বলেছেন যে বিচারপতিরা দক্ষ, এই জুডিশিয়াল অফিসাররা দক্ষ নিশ্চিতভাবে, কিন্তু তাদের ব্যবহার করার উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য নির্বাচন কমিশনের, এটা কিন্তু প্রশ্নের মধ্যে রইল। আগামী দিন কিন্তু এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। শুরু থেকেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে নিয়ে গেছে তৃণমূল। এসআইআর ইস্যুতে একেবারে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 42 দিনে 6টি চিঠি, দিল্লিতে বৈঠক বয়কট করে বেরিয়ে আসা এবং শেষমেশ সুপ্রিম কোর্টে সওয়াল করে সংঘাত একেবারে সপ্তমে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে লাগাতার পাল্টা আক্রমণ শানিয়ে চলেছে বিজেপিও। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে কপিল সিব্বল এই রাজ্যে তৃণমূল সরকার যে সরকারটি চালাচ্ছে সেই সরকারের হয়ে
সওয়াল করতে গিয়ে বলেছেন যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তার কারণ প্রধান বিচারপতির কোনো রকম সিদ্ধান্তের বিরোধিতা নাকি করে ফেলেছেন নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এখন এই বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে সেটা বলবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তার সঙ্গে বলতে পারবেন নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার যিনি সেই শ্রী জ্ঞানেশ কুমার। কিন্তু কোনো পক্ষ থেকেই কোনো কথা না হবার আগেই এই যে রাজ্য সরকারের আগ বাড়িয়ে কথা বলতে যাওয়া, তাতে মহামান্য বিচারপতিরা যা বলেছেন সুপ্রিম কোর্টে সেটা থেকে কোনো শিক্ষা এই সরকার নেবে না। তার কারণ এই সরকার প্রথম থেকেই এসআইআরকে বিলম্বিত করতে চেয়েছে, বিড়ম্বিত করতে চেয়েছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। এই সরকার বিভিন্ন ক্ষেত্রে এসআইআর চলাকালীন এই পদ্ধতিকে বিভিন্ন রকমভাবে একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেছেন, যেটা কিনা এই ভারতে আরও 11টি রাজ্যে নজিরবিহীনভাবে দেখা গেছে, কোনোদিনই দেখা যায়নি। অন্যদিকে আমরা দেখেছি যে একই রকমভাবে যারা বিএলও হয়েছিলেন, প্রথমে বাদ গেল হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে সমস্যা, সেই সমস্যা কাটতে না কাটতেই দেখা গেল যে যারা বিএলও হয়েছিলেন তাদের ফোনে হুমকি, তাদের শারীরিকভাবে নির্যাতন, তাদের ওপরে অত্যাচার, এমনকি তাদের বাড়ির মহিলা সদস্যা বা নাবালক শিশুদের ওপরেও শারীরিক, মানসিক এবং যৌন উৎপীড়নের যে হুমকি, সেটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর দৃশ্যমানতায় আছে। আমরা দেখতে পেয়েছি যে এরপরে ইআরও এবং এইআরও তাদের মধ্যে যারা তৃণমূলের কাছে নথি স্বীকার করলেন না, যারা তৃণমূলের বর্ষতা না মেনে নিরপেক্ষভাবে এসআইআর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাইলেন, তাদের উপরও একই রকম হলো। তৃণমূলের যিনি বিধায়ক তার প্রত্যক্ষ নেতৃত্বে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা বিডিও অফিসগুলোতে আগুন দিতে রইলেন, কোনো রকমভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, নির্বিকার, এখনো পর্যন্ত সেই বিধায়ক গ্রেপ্তার হননি। এই রকম পরিস্থিতিতে আমরা বলেছিলাম, জ্ঞানেশ কুমার আপনি আসুন, আপনি প্রত্যেকটি জায়গায় যান, পশ্চিমবঙ্গের মাটিতে ঘুরে বেড়ান, শুধুমাত্র ভরসা রাখবেন না এই তৃণমূল সরকারের ওপর। এটা রাজ্য সরকার নয়, এটা তৃণমূল সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।